ভুটানের বিপক্ষে 2-0 গোলের জয়ে বাংলাদেশ অনেক কিছুই বার্তা পেল, কিন্তু বড় দুটি চিন্তা থেকে গেল সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটির আগে। 10 জুন যে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে বাংলাদেশের সবার আগ্রহ অপেক্ষা, ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রেক্ষাপটে। আপনারা জানেন এএফসি বাছাই পর্বের ম্যাচ, পূর্ণ 3 পয়েন্ট নেওয়ার লক্ষ্য এই ম্যাচে, বাংলাদেশ জিততে চায়। তার আগে কি কি চিন্তা রয়ে গেল ভুটানের বিপক্ষে 2-0 গোলের একটা দারুণ জয়ের পরেও? দারুণ জয়ের পরেও দুই চিন্তা। নাম্বার ওয়ান চিন্তা, বাংলাদেশের ফরওয়ার্ডরা গোল পাচ্ছেন না। নাম্বার টু, বাফুফে কর্মকর্তারা সামলাতে পারছেন না। এই দুটি বিষয় আসলে ভুটানের বিপক্ষে ম্যাচের পর আমাদের সবচেয়ে আলোচিত বিষয়। সবচেয়ে আলোচিত বিষয়, ফরওয়ার্ডরা গোল পাননি। ম্যাচটা অসাধারণ খেলেছে বাংলাদেশ, বলবো খুব একটা যে খারাপ খেলেছে তা না। সেকেন্ড হাফে আরো ভালো খেলতে পারতো, আরো বেটার হতে পারতো, কিন্তু দুটি গোল এসেছে মিডফিল্ডারদের কাছ থেকে। ফার্স্ট হাফের একদম শুরুর দিকে প্রায় 6 মিনিটে হামজা চৌধুরী অসাধারণ অসাধারণ হেড, দেখার মতো হেড। আপনি দেখলেন আপনারা যে তার যে হাইট, সে যেভাবে বলের ফ্লাইট কাজে লাগিয়ে হেড দিয়েছে, এবং তার মার্কে যে ফুটবলারটা ছিল ভুটানের, সে জাস্ট নাগালই পায়নি, হামজা নাগালই পায়নি, ছিটকে পড়ে গেল, হামজা গোল দিয়ে দিল। তো এই হচ্ছে স্ট্যান্ডার্ড উঁচু মানের ফুটবল লিগ খেলো একজন খেলোয়াড়ের গুণ। হামজা চৌধুরী সেটা দেখালো, সে মিডফিল্ড সামলাচ্ছে, একই সঙ্গে গোলও দিচ্ছে। স্থানীয় মিডফিল্ডার সোহেল রানা, তিনি সেকেন্ড হাফের পরপরই আরেকটি গোল আদায় করেছেন। তো দুই মিডফিল্ডারের গোলে বাংলাদেশ জিতেছে, খুব ভালো কথা। বাংলাদেশের মিডফিল্ড যে অনেক স্ট্রং হয়ে গেছে, দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ড হয়ে গেছে, তো আমরা আগেই দেখেছি। এখনো সমীর সোম তো খেলতেই নামেননি। সমীর সোম মাত্র এলেন, রেস্টে ছিলেন, মাঠে বসে খেলাটা দেখেছেন। তো সমীর সোম যখন যোগ হবেন নেক্সট ম্যাচে, সিঙ্গাপুরের ম্যাচে, নিঃসন্দেহে মিডফিল্ডটা একদম আরো স্ট্রং হয়ে যাবে। সেক্ষেত্রে সমীর সোম হয়তো ফরওয়ার্ডের রাকিব যে নাম্বার 9 হিসেবে খেলিয়েছিল, কাবেরেরা যাকে খেলিয়েছে, তার পেছনে জামাল ভুঁইয়া যে পজিশনটা ছিল, সেই পজিশনে হয়তো সমীর সোম পাবেন। তো আমি মিডফিল্ডটা নিয়ে আসলে বাংলাদেশে অনেক প্রশংসনীয়, সেটি বলার বিষয় নয়। চিন্তার বিষয় হচ্ছে ফরওয়ার্ড। ফরওয়ার্ড দেখুন, 3 ফরওয়ার্ডকেই জায়গা দিয়েছে কাবেরেরা, 3 ফরওয়ার্ডকেই গেম টাইম দিয়েছিল ভুটানের ম্যাচে। প্রথম রাকিবকে নাম্বার 9 খেলালো, এবং সেখানে ফাহমিদুল ইসলামের অভিষেক হলো। ইতালি প্রবাসী, ইতালি থেকে আসা এই ফাহমিদুলকে নিয়ে আমাদের অনেক আগ্রহ। তো ফাহমিদুল কেমন খেললো, এই একটা প্রশ্ন আপনাদের মধ্যে নিশ্চয়ই সবাই বোঝার চেষ্টা করেছেন আজ। ফাহমিদুলকে ভালো নাম্বার 80+ নাম্বারও যেমন দেয়া যাবে না, আবার খারাপ করেছে এটাও বলা যাবে না। প্রথম ম্যাচ, একটা একটা 19-20 বছর বয়সী একজন ফরওয়ার্ড, ইয়াং ফরওয়ার্ড, তিনি ফার্স্ট বাংলাদেশ ন্যাশনাল টিম হয়ে খেললেন, সিনিয়র টিমে খেললেন, তার নার্ভের সঙ্গে তার একটা লড়াই তো আছেই। তিনি স্নায়ু চাপ নিয়ে খেলতে হচ্ছে, এত ক্রাউড পুরো স্টেডিয়াম। আপনারা দেখেছেন জাতীয় স্টেডিয়ামের একটা প্রত্যাবর্তনের ম্যাচ ছিল প্রায় 4.5 বছর পর, জাতীয় স্টেডিয়ামে এত দর্শক হয়েছে, মানে এত খেলা হলো, এবং সে এত দর্শকের সামনে খেলতে হলো। ফার্স্ট টাইম ন্যাশনাল টিমের জার্সি গায়ে খেলা, একটা গুজবাম্প বা একটা অন্যরকম প্রেশার সব প্লেয়ারই থাকে, ফাহমিদুলও ব্যতিক্রম ছিল না। তো ইয়াং প্লেয়ার, বুঝতে হবে ফাহমিদুল কিন্তু হামজা চৌধুরী নয়। ফাহমিদুল কিন্তু হামজা চৌধুরীর মতো ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে আসা ফুটবলার নন। হ্যাঁ, হতে পারে ইতালির ভালো লিগেই খেলেন, কিন্তু হামজা চৌধুরী তো অনেক পরীক্ষিত, অনেক অভিজ্ঞ। সো হামজা চৌধুরী যে নার্ভটা সামলাতে পারবেন যত দ্রুত, বা তিনি যতটা প্রফেশনাল ওয়েতে ডিল করতে পারবেন, তার কাছে যতটা চাপ মুক্ত থেকে খেলার অভ্যাস আছে, ফাহমিদুলের কিন্তু ওই অভ্যাসটা নেই। তিনি যেহেতু একদম ইয়াং প্লেয়ার, তো কাবরেরা তাকে 60 মিনিট গেম টাইম দিয়েছে। চেষ্টা করেছেন, হয়তো তার পুরোটা ফুটিয়ে তুলতে পারেননি বা পুরোটা প্রমাণ করতে পারেননি। গোল আসেনি ফাহমিদুলের পায়ে থেকে, তিনি কোনো গোল দিতে পারেননি। তো তাকে খেলিয়ে খেলিয়ে গেম টাইম দিয়ে দিয়ে তাকে অভিজ্ঞ করতে হবে, তারপরে একটা রেজাল্ট পাওয়া যাবে। সুতরাং ফাহমিদুল ইসলামকে নিয়ে আমরা এখনো পর্যন্ত আমরা অনেক আশাবাদী হতে পারি, কিন্তু সিঙ্গাপুর ম্যাচে তাকে এতটা গেম টাইম কাবরেরা দিবেন কিনা, এটা নিয়ে কিন্তু একটু সংশয় রয়ে যাচ্ছে। তো যাই হোক, ফাহমিদুলকে উঠিয়ে পরে সুযোগ দেওয়া হয়েছে বাংলাদেশের লোকাল স্ট্রাইকার আলামিনকে। আলামিন জানেন শিলংয়ে ভারতের বিপক্ষে সুযোগ পাননি, বাট এই ম্যাচে 30 মিনিটের একটা গেম টাইম তাকে দিয়েছে কাবরেরা। আলামিনও গোল বের করতে পারেননি, রাকিব তো ব্যর্থই হয়েছেন। তো রাকিব, ফাহমিদুল, আলামিন একসঙ্গে 3 ফরওয়ার্ড খেলিয়ে কারোর কাছ থেকে গোল পাওয়া যায়নি। তো ফরওয়ার্ডরা যদি গোল না দিতে পারেন, গোলটা দেবে কে? মিডফিল্ডাররাই কি বারবার এগিয়ে আসবে? মিডফিল্ডার আপনার মাঝমাঠ সামলাবে, আবার বল মেকিং করবে, আবার একই সঙ্গে গোল দেওয়ার কাজটাও যদি করতে হয়, ফরওয়ার্ডদের কাজ কি? স্ট্রাইকারদের কাজ কি? কাবরেরা যেভাবে ফরওয়ার্ডের এতদিন যেভাবে রাকিব এবং মোরসালেনকে রেখে 4-4-2 ছকে যে ডায়মন্ড শেপে যে আক্রমণ ভাগ সাজাতেন, হামজা আসার পর তার সেটা সুযোগ হচ্ছে না, বা সেটা হবে না এখন।
এখন তো হামজা আবার সমিত সোম এসেছেন। রাকিবকে যদি তিনি নাম্বার 9 হিসেবে খেলেন, ঠিক পেছনে সমিত সোমকে রাখতে হবে। তো ফরওয়ার্ডদের কিন্তু বল যোগান দেওয়া বা ফরওয়ার্ডদের কাছে বল বানিয়ে দেওয়ার যথেষ্ট ভালো মানের ফুটবলার বাংলাদেশ দলে এসেছে। কিন্তু ফরওয়ার্ডরা যদি গোল না বের করতে পারেন, কিভাবে প্রতিপক্ষকে আপনি হারাবেন? তাও আবার সিঙ্গাপুরের মতো স্ট্রং একটি প্রতিপক্ষকে। এই জায়গাটা চিন্তার জায়গা। কাবরেরা নিশ্চয়ই কাজ করবেন। যে ব্রেকটা আছে আগামী ৩-৪ দিন, নিশ্চয়ই তিনি তার ফরওয়ার্ডদের নিয়ে ভাববেন, আরো চিন্তা করবেন, আরো ভালো বেটার কৌশল তৈরি করবেন। রক্ষণে বাংলাদেশের ভুটানের বিপক্ষে খুব বেশি পরীক্ষা দিতে হয়নি, তবে তাজউদ্দিনের পারফরমেন্সটা বিশেষ নজর কেড়েছে। সাদউদ্দিনের চেয়ে তাজউদ্দিন ভালো খেলেছেন। তো এটা একটা ভালো দিক। রক্ষণটা জমজমাট ছিল। সিঙ্গাপুর বিপক্ষে সেটা কতটা জমাট থাকে সেটা দেখার বিষয়। আর যেহেতু গোল খায়নি, গোলকিপারকেও খুব বেশি পরীক্ষায় পড়তে হয়নি। ভুটানের মতো দলের কাছে আসলে বাংলাদেশের রক্ষণকে খুব বেশি পরীক্ষা দিতে হয়নি, কিন্তু সিঙ্গাপুর পরীক্ষা নেবে। বিশেষ করে তাদের ইকসান ফান্ডি নামে একটা দুর্দান্ত স্ট্রাইকার আছে, আমার আগের কন্টেন্টে আমি বলেছি, অসাধারণ। 38 ম্যাচে 18 গোল করা এই ইকসান ফান্ডিকে কিন্তু সামলানো মোটেও সহজ নয়। এবং তারা কিন্তু মালদ্বীপের সঙ্গে এই যে 5 জন, কালকে ভুটান ম্যাচের পরে বাংলাদেশ ভুটানের পরে কিন্তু তারা মালদ্বীপের সঙ্গে খেলতে নামছে। 5 জন সিঙ্গাপুর ওই ম্যাচটা খেলে বাংলাদেশে আসবে। আচ্ছা, সেটার আরেকটা কথা হচ্ছে, বাংলাদেশের রক্ষণ বললাম, মিডফিল্ড বললাম, ফরওয়ার্ড বললাম, কিন্তু আরেকটি চিন্তার বিষয় হচ্ছে মিসম্যানেজমেন্ট। এটা অবশ্য খেলোয়াড়দের বিষয় না, এটি যারা আয়োজন করছেন খেলা তাদের বিষয়। বাফুফে বাংলাদেশ ভুটান ম্যাচে যে টেস্টটা, অ্যাসিড টেস্টটা হলো, তাদের যে পরীক্ষাটা হলো, সে পরীক্ষায় কিন্তু খুব ভালো নাম্বার বাফুফে পাবে না। বাফুফের কর্মকর্তারা খুব ভালো ম্যানেজমেন্টের পরিচয় দিতে পারেননি। প্রথম হচ্ছে দেখুন, দর্শক যেভাবে ঢুকে পড়লো, দর্শকের এইভাবে ঢুকে পড়াটা কোনো ভালো চিত্র তুলে ধরে না। এটা একটা অব্যবস্থাপনার চিত্র। আপনার দর্শককে আপনি যদি সামলাতে না পারেন, এই বিগ ক্রাউড সামলাতে না পারেন, ম্যাচ অ্যারেঞ্জ করছেন, নিশ্চয়ই আপনাদের ওই দক্ষতা, ওই পরিকল্পনা, ওই ম্যান পাওয়ার সবকিছু জেনে এতদিন ধরে প্ল্যান হচ্ছে, বা এটা নিশ্চয়ই আপনাদের বোঝা উচিত যে বাংলাদেশে এখন ফুটবল নিয়ে যে আগ্রহ, যে উন্মাদনা, এত মানুষ এখন বাংলাদেশের ফুটবল ম্যাচটা দেখতে যাচ্ছে বা দেখতে চায়। অনলাইন টিকিটিং ব্যবস্থা, সেটাও অনেক রকম মিসম্যানেজমেন্ট হয়েছে। অনেক অভিযোগ। তারপরও সোল্ড আউট সব টিকিট ধরে নিলাম। সেই টিকিট নিয়ে দর্শক যখন মাঠে আসছে, তো আরেক সমস্যা, স্ক্যানিং টাইম নাকি অনেক সময় লেগে যাচ্ছে। তারপরে খেলার এক পর্যায়ে দর্শকরা ভেঙে চুরে ঢুকে পড়ছে। যারা দায়িত্বে ছিলেন, যারা যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের খুব হিমশিম খেতে হচ্ছে। এ তো গেল স্টেডিয়ামে ঢুকে পড়ার ঘটনা, মাঠে পর্যন্ত দর্শক ঢুকে পড়ছে। মাঠে পর্যন্ত হামজা চৌধুরীর সঙ্গে ডাগা উঠে সেলফি তুলতে যাচ্ছে, ছবি তুলতে যাচ্ছে খেলার মাঝখানে। তো এই যে দর্শকদের উন্মাদনা তো থাকবে, দর্শকের আগ্রহ, তাদের আবেগ, এ তো থাকবেই। এটা নাথিং নিউ। এটা পৃথিবীর সব জায়গায় এটা দেখা যায়। বাট সিকিউরিটিটা তো খুব স্ট্রং থাকে সব জায়গায়, তাই না? একটা আদর্শ ভালো ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচ, তাও আবার সামনে এফসি বাছাই ম্যাচ। তো যদি এরকম দৃশ্যগুলো ঘটতে থাকে, স্টেডিয়ামে দর্শক ঢুকে পড়ছেন, মাঠে দর্শক ঢুকে পড়ছেন, এফসি ফিফার কিন্তু নিয়মও আছে। এভাবে দর্শক ঢুকে পড়লে কিন্তু জরিমানা খেতে হবে, ফাইন খেতে হবে, শাস্তিও খেতে হবে। তো এখানে বাফুফের কর্মকর্তাদের আরো পেশাদার, আরো দক্ষতার পরিচয় দিতে হবে। ম্যানেজমেন্ট আরো বেটার করতে হবে। দর্শকরা যেন ঠিকভাবে গেটটা খুঁজে পায়, ঠিকভাবে আসনটা খুঁজে পায়, ঠিকভাবে স্ক্যান টাইম, দ্রুত টাইমে স্ক্যান হয় ঠিক মতো, দর্শকরা শৃঙ্খলার সঙ্গে মাঠে ঢুকতে পারেন, শৃঙ্খলার সঙ্গে ম্যাচটা দেখতে পারেন। এইসব নিশ্চিত করা কিন্তু আয়োজক কর্তৃপক্ষের বেশি দায়িত্ব। হ্যাঁ, দর্শকদেরও দায়িত্ব আছে, তাদেরও আরো সচেতন, আরো সতর্ক হতে হবে এইসব ব্যাপারে। আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে কিছু জায়গায়। আবার আপনি এত 18-20 হাজার দর্শক মানুষ আসছে, সবাইকে তো আর বলে বোঝাতে পারবেন না। সেই ক্ষেত্রে ম্যানেজমেন্টটা খুব এত ভালো হতে হবে, সিকিউরিটি সিস্টেমটা এত উন্নত হবে, যেন মানুষ অটোমেটিক যেন শৃঙ্খলার সঙ্গে খেলাটা দেখতে পারে, দেখতে আসে। এখানে ম্যানেজমেন্টকে, বাফুফেকে আরো বেটার দক্ষতার পরিচয় দিতে হবে। অব্যবস্থাপনার জায়গাগুলোতে বাফুফেকে বিশেষ নজর দিতে হবে। যদিও দেখলাম ম্যাচ শেষে বাফুফের শীর্ষ কর্মকর্তারা সবাই অ্যাভয়েড করার চেষ্টা করছেন বিষয়টি, বলছেন আমরা প্রথমবারের মতো করছি, আমাদের ভুলভ্রান্তি থাকবে, পরের ম্যাচে আমরা শুধরে নিব এবং এগুলো সব ঠিক করবো। সেটা হলেই ভালো। সিঙ্গাপুর বাংলাদেশের মতো কিন্তু একটা বড় ম্যাচ, ভালো ম্যাচ, ইম্পর্টেন্ট ম্যাচ, এই ব্যবস্থাপনার দুর্বলতার কারণে যেন সেদিন আবার কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে।